আসসালামু আলাইকুম, আমি মিলাদুন্নবী রিয়াদ আবার আসছি আপনাদের সাথে। আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলবো। আজকে আমরা এই বিজ্ঞান বিভাগের 80 যে প্রশ্ন আসছিল, অর্থাৎ বিভিন্ন ইউনিট আছে, শিফট আছে। সো আমরা যে কাজটা করব, এই 80টা প্রশ্ন অ্যানালাইসিস করার চেষ্টা করব, শুধু কোশ্চেন ব্যাংক সলভ না। এর ফলে হবে জিএসটি, এসএসটিইউ এবং অন্যান্য যে ভার্সিটি পরীক্ষা আছে সামনে, যারা 24-25 সেশনে দেখতেছো বা যারা 26 সেশনে দেখবে বা সামনে দেখবে, তাদের জন্য ইনশাল্লাহ এগুলো বেনিফিট নিয়ে আসবে। আমরা একটা প্লেলিস্ট স্টার্ট করতেছি, ইনশাল্লাহ আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমরা যদি ম্যাথের প্রশ্ন দেখি তাহলে আমরা আমরা প্রথমে দেখবো যে সেটা কোন অধ্যায় থেকে আসছে এবং কোন টাইপ থেকে আসছে, এবং আমাদের জন্য সামনে যে এক্সামগুলো থাকবে সেইগুলোর জন্য যে কোন কোন টাইপগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে সেই জায়গাগুলো আমরা দেখব। প্রথমে আসি, আমরা দেখতেছি যে প্রথমটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স থেকে, এবং ম্যাট্রিক্সের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ যে অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার থেকে প্রশ্নটা রাখছে, অনেক সুন্দর একটা প্রশ্ন। দেন আমরা যদি দ্বিতীয় প্রশ্নটা দেখি, এটা বৃত্ত থেকে রাখছে, এবং বৃত্তেরও একটা মোটামুটি সুন্দর একটা প্রশ্ন এই জায়গা থেকে। তা আমরা যদি প্রথমটাতে আসি, প্রথমটা আমরা যদি দেখতে চাই তাহলে দেখো যে বলছে ABC এর অর্ডার দেওয়া আছে। এখানে তুমি কিভাবে কাজ করবা, তোমাকে কয়েকটা বেসিক বলি। আগে দেখো, এখানে যোগ পার্ট আছে, তারপর এটার সাথে গুণ আছে। তা প্রথমত যোগের শর্তটা কি মাথায় রাখবা, যোগ তখনই হয় যখন তোমার কি হবে, ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে। অর্ডার সেম না হলে হয় না। এখানে আবার ট্রান্সপোজ আছে। ট্রান্সপোজ মানে কি, যে সারিগুলোকে কলামে, কলামটাকে সারিতে নিতে হবে। দেখো বি, তাহলে বি আমাদের কি হবে 4/5, 4/5, তাহলে এটাকে বি ট্রান্সপোজ মানে 5/4, বি ট্রান্সপোজ মানে কি 5/4। আর দেখো এ 5/4। তাহলে আমি যদি বেসিক আমার জানা থাকতো, তাহলে এই টোটালটা মানে তোমার 5/4 অ্যাকচুয়ালি। এখন আবার বলি, মাথায় রাখবা যে যোগের ক্ষেত্রে অর্ডারটা কেমন হয়, যে যোগের ক্ষেত্রে দুইটারই অর্ডার সেম হইতে হয়, এবং যোগফল যা আছে তার অর্ডারটাও সেম হয়। তাহলে 5/4। এবার আসি সি, যদি আমি দেখি, সি আমাদের কি বলতো 4/3। আমরা কি জানি বলতো, যে কোনো ম্যাট্রিক্সের তোমার এটা গুণ, যেহেতু তাহলে অর্ডারটা কেমন হবে। মাথায় রাখবা যে কোনো ম্যাট্রিক্সের কি বলতো, যে ম্যাট্রিক্সের গুণফলে যদি আমরা দেখি, গুণের শর্ত আগে দেখতে হবে। তা যে কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হইতে হবে, সেম হইতে হবে। দেখো 4/4 ঠিক আছে, তাহলে 5/3, 5/3, তাহলে 4/4 4/4 ঠিক আছে, তাহলে আমাদের 5/3 হবে অ্যান্সার। তাহলে দেখো যে অর্ডারের এই পার্টটা খুব সুন্দর জানতে হবে। দুই তোমাকে কি জানতে হবে, যে যোগের নিয়ম কি, সমতার নিয়ম কি, দেন যে গুণনের জন্য অর্ডার কেমন হইতে হয়, এই জায়গাগুলো জানতে হবে। যদি জানতে পারো দেখা যাবে যে খুব সুন্দরভাবে তুমি পেরে যাবে। এবার আসি, যে আমরা যদি বৃত্তের এই প্রশ্নটা দেখি, বৃত্তের প্রশ্নটাতে দেখো অনেক সুন্দর কথা বলছে। কেন বলছে, কারণ আমরা জানি বৃত্তের একটা টাইপ আছে যেটা ব্যাস দিয়ে করতে হয়। আমরা যদি ব্যাসের কথায় আসি, যে আমরা যদি একটা বৃত্ত আঁকি, বৃত্ত চিন্তা করি, এটা আমাদের কেন্দ্র, রাইট। এটা আপনাদের একদম, এটা পুরোপুরি ব্যাস। তা কথা যে এখানে আমাদের যে ব্যাপারটা বলছে, যে কেন্দ্র তোমার 5,3, ঠিক আছে। আর এক প্রান্ত, যে কোনো এক প্রান্ত বলছে 5, তোমার এক প্রান্ত বলছে যে 5 -5। অপর যে প্রান্ত আছে, এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা কত হবে, অর্থাৎ তোমাকে ভুজ এবং কোটির মান বের করতে হবে। দেখো এটা তুমি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে করতে পারবা। কিভাবে ভাইয়া, কথা যে দেখো এই জায়গায় আমরা জানি যে এই প্রান্ত, অর্থাৎ ব্যাসের যে প্রান্ত আছে, ব্যাসের প্রান্তের মধ্যবিন্দু হয় তোমার কেন্দ্র। ব্যাসের প্রান্তের মধ্যবিন্দু হয় কি বলতো, কেন্দ্র। তাহলে আমরা কিভাবে বের করতে পারবো, তুমি দেখো পুরো সিস্টেমটা একটু যদি ভালো করে দেখো, যে এই দিক থেকে আমি যদি 5 দেখি, তাহলে 5, 5, এটাও কি হবে বলতো, অবশ্যই 5 হবে। কেন বলতো, কারণ দেখো এই যে ভুজটা আমাদের সেম, কারণ এটা একই রেখা, এবং এটা কিসের মতো বলতো, এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা। এটা কোন বলতো, এক্স অক্ষের সমান্তরাল রেখা। আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা হয়, তাহলে দেখো মানটা সেম 5, 5, 5। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষ আমরা আঁকি না, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এই জন্য যেহেতু একই রেখার উপর বিন্দু, তাহলে এদের ভুজ কি হবে বলতো, সমান হবে, অর্থাৎ 5, 5, 5। এখন আসি যে 5, 5, তাহলে এগুলো বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে এটা হয়ে গেছে। তাহলে দেখো, তোমার অপশন টেস্ট করে তুমি পেয়ে গেলা। জাস্ট একটা মান বের করে তুমি কিন্তু বলতে পারতেছো যে এটা কিরকম হবে। এখন আসি আমরা বাকিটাও বের করার চেষ্টা করি। দেখো এখানে কি হয়েছে, -5 থেকে কত হয়েছে বলতো, 3। -5 থেকে 3 কত গুণ বাড়ে বলতো, -5 থেকে 3, এটা কিন্তু মধ্যবিন্দু, এটা তোমার মধ্যবিন্দু। তুমি ওই যে মধ্যবিন্দুর সূত্র আমরা কি জানি বলতো, আমরা জানি মধ্যবিন্দুর সূত্র x1 x2 ভাগ 2 x এর ক্ষেত্রে, আর y এর ক্ষেত্রে কি y1 + y2/2। এতগুলো করার টাইম নেই ভাই, আমি তোমাকে যেটা শেখাচ্ছি সেটা শিখো। -5 থেকে দেখো তুমি এইদিকে, তাহলে যদি মান যাচ্ছে বাম থেকে ডানের দিকে যাচ্ছি, দ্যাট মিনস আমার মানটা বাড়বে। দেখো -5 থেকে 3 হয়েছে, তাহলে কত বাড়ছে, তাহলে 5, এখানে 5, 0 থেকে -5, 5, আর এখানে 3, 8, 8, তাহলে এখানে কত বাড়বে, 8 বাড়বে। তাহলে 3 এর সাথে 8 যোগ দাও, তাহলে 11 হয়, 11 হয়। অর্থাৎ তোমার এটাই আসতেছে। তুমি দেখো, তুমি শুধুমাত্র ভুজ বের করে কিন্তু এই প্রশ্নটা সলভ করতে পারতা।
আমাদের এই প্রবলেমটি হচ্ছে অন্তরীকরণ থেকে আসছে এবং অন্তরীকরণের একটা বেসিক সূত্র থেকে আসছে, তবে এখানে একটু ঝামেলা আছে। যাদের বেসিক যদি সমস্যা থাকে তাহলে এই জায়গায় ঝামেলায় পড়বা। তা হচ্ছে দেখো যে ওয়াই সমান বলছে 1+x² এবং জেড সমান বলছে tan ইনভার্স x, কিন্তু তোমাকে বের করতে বলছে dy/dz। আমরা সাধারণত কি দেখি বলতো, dy/dx দেখে হচ্ছে কিন্তু আমরা অভ্যস্ত। সো একটু চেঞ্জ করে দিলে অনেকের হচ্ছে মাথা ঘুরে যেতে পারে। তবে নর্মাল কিছু ব্যাপার আমি আপনাকে বলি, দেখেন এটাকে আপনি সাজাবেন কেমন করে। প্রথমে হচ্ছে dy/dz, অ্যাকচুয়ালি এটা এভাবে করবা যে dy কে x এর সাপেক্ষে একবার করবা, তারপর dz কে হচ্ছে x এর সাপেক্ষে করে দেন হচ্ছে এরকম করে কাজ করবা। প্রথমে আসি তাহলে আমাদের dy, দ্যাট মিন্স উপরে এটা আছে 1+x²। তুমি বলো এটা দেখে, অ্যাকচুয়ালি এই বেসিকটা যদি তোমার মাথায় থাকে না, তুমি দেখবা যে মুখে মুখে করতে পারবা। অনেকে বলে ভাইয়া ম্যাথের জন্য হচ্ছে খাতার দরকার হয়, তুমি দেখবে যে একদম খাতা লাগতেছে না। তা কথা হচ্ছে যে y কে যদি আমি x এর সাপেক্ষে করি তাহলে দেখো 1 হলে 0 হয়, x² হলে 2x। তুমি দেখো তো 2x কোথায় কোথায় আছে, এই দেখো এখানে নাই, এখানে নাই, উপরে নাই কিন্তু, বুঝছো? কারণ আমরা জানি dy-টা উপরে আছে, দ্যাট মিন্স আমাদের উপরে 2x-টা হবে। তাহলে এই জায়গায় উপরে হচ্ছে 2x নাই, নিচে 2x দিচ্ছে, তাহলে তুমি দুটো অপশন বাদ দিতে পারো। এবার আসি দেখো নিচে আছে কি বলতো, তাহলে উপরে 2x থাকবে আমাদের। ওকে, এখন আসি tan ইনভার্স x। tan ইনভার্স x, তাহলে আমরা জানি যে tan ইনভার্স x এর হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1+x²। তাহলে তুমি দেখো 2x উপরে, নিচে হচ্ছে 1/1+x², তাহলে উল্টে যাবে, উল্টে গেলে আমাদের মান হবে এটা। বলতো বুঝছি কিনা? তারপর দেখো প্রশ্নটা, তারপরে অনেক সুন্দর একটা প্রশ্ন, এটা আসছে আমাদের যোগজীকরণ থেকে। অ্যাকচুয়ালি যারা অন্য কোনো ভার্সিটি, যেমন হচ্ছে সামনে হচ্ছে তোমার হায়ার জেনারেশনের পরীক্ষা আছে, জিএসটি আছে, আর যারা হচ্ছে 26-27 সেশনে দেখবা, তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গাতে যোগজীকরণের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা ভালো করে মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি y² সমান 4x বক্ররেখা এবং y সমান x বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হয়। এরকম প্রশ্নের ক্ষেত্রে তোমার হচ্ছে টাইপগুলো মনে যদি রাখতে পারো তাহলে দেখবা যে খুব সুন্দর হবে। এটা যে টাইপটা থেকে আসছে সেটা আমি আপনাকে বলি, y² সমান 4x এবং y সমান x। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে তোমার এটা টাইপটা হচ্ছে যে y² সমান 4ax এবং হচ্ছে y সমান mx প্লাস c। এটা কি? এটা হচ্ছে y² সমান 4ax-টা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত, আর এটা হচ্ছে আমাদের একটা কি সরলরেখা। এটা দুটো যদি হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে বলে, অ্যাকচুয়ালি তোমার সূত্রটা হবে এরকম 8/3a² ভাগ m³। ঠিক আছে, এখন তুমি দেখো তো এখানে এর মানটা কি বলতো, এই যে 4ax, অর্থাৎ এখানে যা থাকবে তাও 4x আছে, দ্যাট মিনস এর মান কত? এর মান এখানে বুঝতেছি এর মান হচ্ছে 1। আচ্ছা, y সমান mx প্লাস c, m মানে হচ্ছে আমার ঢাল, এখানে ঢাল কত, এটা হচ্ছে মূল বিন্দু, আর x এর দেখো তো ঢাল কোথায় আছে, x এর সহগটা, x এর সহগ হচ্ছে 1, দ্যাট মিন্স m এর মান হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার হবে 8/3। এটা এমনিতেই হচ্ছে আমরা বলতে পারি সুন্দরভাবে। এরপর যদি আমরা নেক্সট প্রশ্নটা দেখি, দেখো যে y সমান বলছে 1 - i বাই হচ্ছে √2 হয়, তবে y20 এর মান কত? এইটা হচ্ছে তোমার জটিল সংখ্যা থেকে প্রশ্নটা, যদি একটু ভালো করে বুঝো তাহলে বুঝতে পারবা। প্রথমে আসি যে এইখানে যদি বুঝতে চাও একদম লাইনটা, তাহলে আমি তোমাকে কিছু লাইন বলি, সুন্দরভাবে লাইনটা যদি দেখো তাহলে বুঝতে পারবা। প্রথমত হচ্ছে কি, তোমাকে দুইটা লাইন জানা থাকা লাগবে যদি তুমি জটিল সংখ্যাতে পারদর্শী হও। একটা হচ্ছে 1+i², একটা হচ্ছে 1 - i²। এই দুটো যদি বুঝতে পারো ভাইয়া, তোমার থেকে ভালো কেউ পারবে না। প্রথমে তো বেসিকটা হচ্ছে কি 1, আমি যদি একে দেখাই বেসিক ওয়াইজ যদি দেখাইতে চাই, যে 1+i এর উপর যদি স্কোয়ার দাও তাহলে কি হয়, a² প্লাস 2ab প্লাস হচ্ছে b², তাহলে কি হচ্ছে 2i আর i² মানে হচ্ছে -1, তাহলে কি হচ্ছে 2i। তাহলে দ্যাট মিনস আমি কি বুঝতেছি যে প্লাস হলে 2i হবে আর মাইনাস হলে -2i হবে। এই জায়গা থেকে ভাইয়া কি শিখলা তুমি দেখো যে তুমি কি শিখলা। অ্যাকচুয়ালি এই মানটাকে যদি তুমি রুট করো না, রুট করে যদি নিয়ে আসো, অর্থাৎ আমি যদি এইখানে যে মানটা আছে দেখো, এইটাকে যদি আমি একটু ঘুরে আনি, জাস্ট লাইক কীরকম করে যে 1 - i আছে, 1 - i √2, তাহলে তুমি কি করতে পারবা যে 1 - আমি যদি স্কোয়ার করি, দেখো তাহলে এই যে মানটা আছে এই মানটাকে দেখো আমি সুন্দরভাবে কাজ করাচ্ছি যে আমি y² বের করব। y² যদি বের করতে চাই তাহলে কি হবে, 1 - i এর উপর স্কোয়ার হবে আর নিচে হবে 2, রাইট? 1 - i² মানে কি -2i, আর এখানে হচ্ছে 2, তাহলে কি হচ্ছে -i হচ্ছে কিসের মান বলো তো, y² এর মান, y20 বলছে। তুমি বলো তো তাহলে -1 এর উপর কি দিবা তুমি, -i এর ওপর 10 দিবা না? তা প্রথম কথা হচ্ছে -i এর ওপর 10 দেওয়া মানে কি, 10 যেহেতু একটা জোড় সংখ্যা, দ্যাট মিনস মাইনাস চলে যাবে, i10 হবে। i10 মানে কি, i⁴ এর মান কত হয়, i⁴ এর মান হচ্ছে 1 হয়, রাইট? তাহলে তুমি 4 দ্বারা ভাগ দাও, 4 দ্বারা ভাগ দিলে কিন্তু থাকে i², আর i² এর মান হচ্ছে কিন্তু -1, দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে এটা। ঠিক আছে, এই যে বেসিকগুলো যদি জানা থাকে, তুমি দেখলা যে স্ট্রংলি এটা আমি মুখে করতে পারতাম কিভাবে, যে y² যদি করি তাহলে হবে এখানে হবে -2i, এখানে হবে 2, তাহলে -i, তাহলে y² মানে -i, তাহলে 10 করলে মাইনাস কাটা যাবে, i⁻10 4 দ্বারা ভাগ দিব, তাহলে হচ্ছে i² থাকবে, i² মানে -1। মুখে করতে পারবা, এটা তোমাদের লং প্রসেসের জন্য আমি দেখাই দিলাম।
এবার ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আরেকটি খুব সুন্দর একটা প্রশ্ন আমরা বললাম, এর আগে আমরা দেখছি যে অর্ডার থেকে আসছিল। এরকম আরেকটা প্রশ্ন আছে অনুরাশি এবং সহগুণক। এটা সুন্দরভাবে পড়তে হবে। দেখো, বিশেষ করে তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক যারা করবা তারা অর্ডার, গুণ কিভাবে করতে হয়, সহগুণক, অনুরাশি, বিপরীত ম্যাট্রিক্স 2/2 এর এই পার্টগুলো যদি তুমি ভালো করে পড়ো, দেখবা যে তোমার থেকে কেউ ভালো পারতেছে না। প্রতিসম ম্যাট্রিক্সগুলো ভালো করে পারতে হবে। দেখো, অনুরাশি হচ্ছে কি, আমরা অনুরাশি এবং সহগুণকগুলো কেমনে চিনি? অনুরাশি হচ্ছে চিহ্ন ছাড়া, অনুরাশি হচ্ছে কি বলতো? চিহ্ন ছাড়া। বলছে যে 1/3তম অনুরাশি 2 হলে এক্স এর মান কত? আমাদের যে কাজটা করতে হবে কি, নির্ণয়কে করবা 1/3 মানে কি? 1/3 মানে হচ্ছে যে সারি নাম্বার হচ্ছে 1 নাম্বার সারি, এটা 3 নাম্বার হচ্ছে কলাম, তাহলে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে এটা বাদ দিবা, এটা বাদ দিবা, বাদ দিলে কি থাকে? তাহলে দেখো 5 দুগুণা 10, আর দিয়ে গুণ করলে হচ্ছে 2x, রাইট? আর এটা চিহ্ন, এটা তো জানো যে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা চিহ্ন ঠিক আছে। তাহলে এর মানটা কত বলছে? যে 2 হলে, এর মানটা কত? 2 হলে। আর অনুরাশি মানে চিহ্ন থাকবে না, এটা তো বলছি আগে। দেখো এই -2x-টাকে ওইদিকে পাঠিয়ে দেই, তাহলে 10 - 2 সমান হচ্ছে 2x। তাহলে দেখো কত হচ্ছে? 2x সমান 8, দ্যাট মিনস x এর মান হচ্ছে 4, দ্যাট মিনস আমার ইজিলি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে আসলে তোমার একটু ছোট ছোট ক্যালকুলেশন লাগে, যদি একটু পারো তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে তুমি হচ্ছে পেরে যাবা। এখন হচ্ছে আমরা যে 7 নম্বর আমাদের যে প্রশ্নটা আছে, এটা দেখা যাচ্ছে যে আমাদের বলছে যে একটা মূল 1/2 + i হলে সমীকরণটি হবে কত? আমরা যদি দেখি যে এটা আমাদের কোন জায়গা থেকে আসছে, তোমরা হচ্ছে সবাই বলবা যে বলো তো দেখি যে এটা কোন অধ্যায় থেকে আসছে, দেখি বলতে পারো কিনা। সেকেন্ড পেপার একটা মোস্ট পপুলার একটা অধ্যায়, সেই জায়গা থেকে আসছে। আচ্ছা, এখন আসি যে আমরা কিভাবে হচ্ছে কাজগুলো করব। একটা মূল এইরকম অঙ্ক আসে, আমরা অনেকে আছে যে পাই না, মুখে মানে অন্তত বলতে পারি না যে ভাইয়া কেমনে কি হইতে পারে। ঠিক আছে, তা তোমাকে আমি দেখাই দিই যে কাজটা করবা। একটা মূল, এই যে একটা বলছে একটা মূল হচ্ছে এইটা, তাহলে তুমি কি কাজ করবা বলো তো? যে একটা মূল মানে কি x সমান হচ্ছে 1/2 + i। মেইন নিয়ম হচ্ছে কি, যে তোমাকে কি করতে হবে? 2 + iটাকে এদিকে নিয়ে আসবা, তারপর 1/x করবা, তারপর স্কোয়ার করে দিবা। স্কোয়ার করলে কি হবে বলো তো? স্কোয়ার যদি ডিরেক্ট করতে পারো, দেখো এদিকে হবে 4, রাইট? 2 × 4i, রাইট? দেখা যাবে হচ্ছে যে, আচ্ছা সরি, এটা যে কাজটা করবা যে 2 + i আছে, তাহলে আমি কি করব? সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1/x আর হচ্ছে -i। তাহলে বর্গ করে যদি দাও, তাহলে দেখা যাবে যে এটা কত হচ্ছে? 4 হচ্ছে, এখানে 4/x হচ্ছে, আর এটা হচ্ছে 1/x² হচ্ছে, আর এখানে হচ্ছে i², দ্যাট মিনস -1i হবে, রাইট? -1i হবে। তো -1টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে -1টাকে যদি এইদিকে নিয়ে আসো ভাই 5 হয়, রাইট? তাহলে তোমার দেখা যাবে যে 5, অর্থাৎ 5, এটা 5 হবে। আর যদি লসাগু করো তুমি দেখো x², তাহলে 5x², অর্থাৎ এইদিকে আসতেছে কি তোমার 5 - 4/x প্লাস হচ্ছে 1/x² ইকুয়াল হচ্ছে 0। তুমি যদি লসাগু করো দেখো তো 5x² আসতেছে, তাহলে আমাদের এখানে 5 নাই, এখানে 5 নাই, তাহলে এইখানে আছে, এখানে আছে, এখানে আছে 5x² মাইনাস কিন্তু আছে, দেখো x² এর পর এখানে কিন্তু হবে 4x, তাহলে 4x, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। দেখো তার কথা হচ্ছে যে কিছু কিছু পার্ট করে তুমি কিন্তু করতে পারো, যে ভাই কিভাবে আসি আমরা হচ্ছে মোটামুটি দেখতে পারবা যে কিভাবে তুমি সলভ করতে পারো। আমার মনে হয় এটা হচ্ছে যদি তোমার প্র্যাকটিস থাকে, তুমি হচ্ছে সর্বোচ্চ যদি লাগে তাহলে 5 থেকে 10 সেকেন্ডের মতো লাগবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি এটা করতে পারবা। এখন নেক্সট প্রবলেমে যদি আমরা আসি, এটা দেখো 5 নিউটন, 7 নিউটন, 8 নিউটন, আমাদের একটা খুব, এটাও হচ্ছে সেকেন্ড পেপারে একটা অনেক সুন্দর একটা চ্যাপ্টার। তোমরা নাম বলবা যে এই চ্যাপ্টারগুলোর নাম কি? বলতে একটি বস্তুর উপর ক্রিয়া করে সাম্য অবস্থা সৃষ্টি করলে 8 নিউটন এবং 5 নিউটন বলদার মধ্যবর্তী কোণ কত? তাহলে এটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যার প্রশ্ন। স্থিতিবিদ্যাতে আমরা যে কাজটা করব, বলছে মাথায় রাখবা যাদেরকে বলবে তাদেরকে হচ্ছে তুমি ভেক্টর ধরবা, আর যাকে হচ্ছে বলবে না তাকে তুমি হচ্ছে কি ধরবা? যে আমাকে হচ্ছে তাকে লব্ধি ধরতে হবে। দেখো 8 নিউটন এবং 5 নিউটনের কথা বলছে, তাহলে 8 নিউটন এবং হচ্ছে 5 নিউটনকে যদি আমি ধরি, তাহলে দেখো আমাদের হচ্ছে কি লব্ধিকে হচ্ছে 7 নিউটন, এটা হচ্ছে আমাদের r, ঠিক আছে? তাহলে r হচ্ছে, তাহলে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাহলে আমি কিভাবে কাজ করব ভাইয়া? মধ্যবর্তী কোণ যদি আমাকে বের করতে বলে, তাহলে আমার কাজ থাকবে কি রকম করে? তাহলে তুমি কি কাজ করবা? যে r এর যে সূত্রটা আছে তোমরা জানো কিনা, যে r এর সূত্রটা কি বলতো? r² সমান হচ্ছে কি p² + q² + 2pq cos আলফা, হ্যাঁ, cos আলফা। তো এখন আমরা হচ্ছে আর অন্য কোনোভাবে কাজ করতে পারি কিনা সে ব্যাপারটা আমাকে দেখতে হবে। দেখি যে কোনো শর্ত মেনটেন করে কিনা, শর্টকাট করা যায় কিনা, অনেক কিছু অপশন আছে তোমার কাছে। দেখো 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, তুমি কাজ করতে পারো। 90 ডিগ্রির ব্যাপারটা কীরকম হয়? যে √p² q², √p² + q²। আর তুমি দেখো যে 5 8 8 64, 5 5 25, এটা করে কিন্তু কখনো আসে না, তাহলে 90 ডিগ্রি তুমি আগেই বাদ দিতে পারবা। 60 ডিগ্রি শর্ত মেনটেন হয় কিনা, 60 ডিগ্রি হতে গেলে কিন্তু √3 গুণ হওয়া লাগে,
এগুলো যারা হচ্ছে শর্টকাটগুলো জানো তারা হচ্ছে করতে পারবা। যাই হোক, আমি হচ্ছে তোমাকে মেইন নিয়ম থেকে দেখাই। তাহলে আর স্কয়ার এটা হচ্ছে তোমার কত, আর স্কয়ার মানে 7 7 49। তাহলে তুমি দেখো যে তোমার এইদিকে থাকতেছে কত 49, হ্যাঁ। তা এইদিকে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 8 8 64 আর 5 5 25। তাহলে 64 আর 25 কত হয়? তুমি দেখবে 60 তোমার হচ্ছে 80 হচ্ছে আর 80 89 হচ্ছে, তাই না? 5 5 25, তাহলে 64 আর 25 হচ্ছে 89 হবে। তাহলে 89 হচ্ছে তোমার এই পি স্কয়ার প্লাস কিউ এর মান হচ্ছে কত 89, মানে দ্রুত ক্যালকুলেশনগুলো করতে হবে। তারপর দেখো 2pq অর্থাৎ এই যে এইটা আর এইটা, তাহলে 5 8 40, 40 দুগুণা কত হয় 80 হচ্ছে, 80 cos আলফা। তাহলে দেখো কি করতে হবে প্রথমে, যে তোমাকে এটাকে এইদিকে নিয়ে আসতে হবে। তাহলে 49 থেকে যদি 89টাকে বাদ দাও তাহলে তোমার হয় -40, ঠিক আছে? -40 হচ্ছে আর সমান হচ্ছে 80 cos আলফা। তাই এটা তো এমনিতেই ইজি, কারণ 80টাকে এইদিকে ভাগ দাও, তাহলে -40 ভাগ হচ্ছে 80 cos আলফা। দেখো তো -হাফ হবে না, আর মাইনাস যদি এটা কত হবে -হাফ কতর মান 120 ডিগ্রির মান। তাহলে আমরা এমনিতেই বলতে পারবো। তাহলে দেখো যারা হচ্ছে অ্যাকচুয়ালি করতে পারে, দ্রুত হচ্ছে ক্যালকুলেশন করতে পারে, তাদের জন্য হচ্ছে এই জায়গাটা ইম্পর্টেন্ট। কারণ তোমাকে বারবার বলছি যে বর্গগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত তুমি বর্গগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এবার আসি যে নেক্সট প্রবলেম, যেটা আমাদের বিপরীত ত্রিকোণমিতি থেকে আসছে, tan ইনভার্স 2 থেকে tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3। আমি আচ্ছা এখানে একটা বেসিক পড়াই আগে। দেখা যাচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি থেকে আসছে। বিপরীত ত্রিকোণমিতিতে আমি তোমাদের কয়টা মানের কথা বলি, যে মানগুলো একটু ভালো করে মনে রাখবা। যেমন হচ্ছে কিরকম মানগুলো যদি একটু মনে রাখো তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তুমি হচ্ছে পাচ্ছ। যেমন প্রথমত হচ্ছে কিরকম, যে আমাদের যদি হচ্ছে ইনভার্সগুলো থাকে, অর্থাৎ জাস্ট লাইক tan ইনভার্স x, রাইট? এবং tan এর পুরো কি cot ইনভার্স x, এগুলো যদি হয় তাহলে π/2 হবে, ঠিক আছে? তারপর সাইনের ক্ষেত্রে সেম, sin ইনভার্স x, সাইনের কি পুরো হচ্ছে cos ইনভার্স x, এটা হলে π/2 হবে, হ্যাঁ। তারপর হচ্ছে কোসেক ইনভার্স x, মানে মান যদি সেম হয় আর কোসেকের সাথে কে করে সেক করে, তাহলে হচ্ছে π/2 হবে, হ্যাঁ। আর কীরকম মান আছে, যেমন হচ্ছে তোমার tan ইনভার্স হাফ, হ্যাঁ, tan ইনভার্স হাফ এবং tan ইনভার্স 1/3, এটা যদি হয় তাহলে দেখা যায় যে মানটা π/4 আসে, হ্যাঁ, π/4 আসে। এরকম যে মানগুলো আছে, আমরা এই মানগুলো যদি নিয়ে কাজ করি তাহলে দেখা যাবে যে অনেক সুন্দরভাবে তুমি পাচ্ছ। এখন আসি যে এই অঙ্কটাতে আমরা কি করব, দুইটাকে তুমি কি করে ফেলবা, tan করে ফেলবা। tan ইনভার্স 2 আছে, এটা কি cot ইনভার্স 1/3, তাহলে এটা tan ইনভার্স কত হবে, tan ইনভার্স 3 হবে। তাহলে দেখো তোমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি tan ইনভার্স 2 আর হচ্ছে tan ইনভার্স অ্যাকচুয়ালি হচ্ছে 3, হ্যাঁ। তুমি যদি জানো তাহলে তো ইজি। আর সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমরা জানি যে সূত্রটা হচ্ছে তোমার যে আগে উপরে যে যোগ আর নিচে হচ্ছে 1 মাইনাস হচ্ছে দুটোর গুণ, 2 গুণন 3, সামনে তো tan ইনভার্স হবেই, ওকে। তাহলে দেখো তো 5 হচ্ছে, তাহলে দেখো tan ইনভার্স কি হচ্ছে বলো তো, tan ইনভার্স 5 হচ্ছে আর নিচে হচ্ছে -5 হচ্ছে, কারণ এই যে 6 -6 থেকে +1 বাদ দিলে হচ্ছে -5 হবে। তাহলে এটার মানটা আসতেছে tan ইনভার্স -1। তা tan ইনভার্স -1 হলে আমাদের কোন চতুর্ভাগ হয় আগে দেখি। প্রথম কথা হচ্ছে যে প্রথম চতুর্ভাগ হবে না, 1 মান কোথায় হয়, 45 ডিগ্রিতে হয়। দেখো টুয়াইস π/3, এটা 45 না, এটাও 45 না, এটা হচ্ছে 45, মাথায় রাখবা, তুমি এমনিতেই গেস করতে পারবা। 1 π/4 এর মান, অর্থাৎ π/4 যতগুলো হয়, দেখো π/4, 2π/4, 3π/4, 4π/4, যত π/4 এর মান কিন্তু দেখবা যে 1 হচ্ছে। তুমি দেখিও, তোমরা হচ্ছে ক্যালকুলেটর যদি ইউজ করো একটু বাসায় অল্প অল্প করে দেখবা, দেখে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করবা, যে যত ধরনের π/4 আছে তাদের মান কিন্তু 1 tan এর ক্ষেত্রে। তাহলে আমি কিন্তু অপশনগুলো চেক করতে পারি। -1 যেহেতু আছে তাহলে π/4 হবে না, কারণ π/4 হচ্ছে প্রথম চতুর্ভাগ পরে। সো এই কারণে যদি শুধু 1 থাকতো তাহলে হচ্ছে π/4 রাখতাম। সো এই কারণে কিভাবে আমি অপশন টেস্টগুলো করলাম, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। নেক্সট প্রশ্নটা যদি আমি দেখি, বলছে p এর মান কত হলে y - px 1 + x = 0 বক্ররেখার মূল বিন্দুতে তার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটাও অনেক একটা সুন্দর একটা প্রশ্ন। এখানে বলছে p এর মান কত হলে, এইরকম প্রশ্নগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যদি আমি বলি, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দেখা যায় হচ্ছে অন্তরীকরণের ক্ষেত্রে। অন্তরীকরণের ক্ষেত্রে যদি 9.7 বা 9.8 পার্টটা কেউ পড়ো, অ্যাকচুয়ালি 9.8 যদি করো তাহলে দেখতে পারবা এরকম প্রবলেম হাজার আছে। তুমি কি করবা, প্রথমে এটাকে গুণ করে ভালো করে নিয়ে তুমি কি করবা জানো, এখানে বলছে যে যেহেতু p এর মানের কথা বলছে, আমরা যে কাজটা করব অন্তরীকরণ মানে একদম ঢাল বের করবা, ঢাল করবা। কারণ এই x অক্ষের সাথে কোন মানে কি বলতো, এই যে x অক্ষের সাথে কথা বুঝতে হবে, প্রশ্ন যদি না বুঝতে পারো না তাহলে হবে না। x অক্ষের সাথে কোন, দ্যাট মিনস এটা হচ্ছে tan 30, রাইট? কি বলতো, tan 30। আচ্ছা tan 30 যে হবে, tan 30 এর মান কত বলতো, tan 30 এর মান 1/√3, tan 30 এর মান কত 1/√3, কিন্তু p এর মানটা আসলে কি 1/√3 হবে না অন্য কিছু হবে সেটা তো দেখতে হবে। এখন আসি যে তোমাকে যে, কারণ আমরা জানো কিনা যে m সমান হচ্ছে m, ঢাল হচ্ছে m সমান tan θ, এটা আমরা কিন্তু সবাই জানি। তা এখন আসি যে আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারি কিনা। প্রথমে আসি যে আমরা y - px এটা আছে, তাহলে আমি কি করব, y - px
মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তো বক্ররেখার স্পর্শক। এখন তাহলে আমি কি করব বলো তো, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এটা কি হবে, পি, আর এটা হবে কি 2x ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি হচ্ছে বাপ বলো তো, মূল বিন্দু বলছে, মূল বিন্দু বলছে সেটা দেখো তো, মূল বিন্দু মানে কি 0 0, মূল বিন্দু মানে কি 0 0। তাহলে 0 0 হলে আমি কি করবো, এক্স আর ওয়াই যেখানে দেখবো সেখানে 0 বসায় দিব, তাহলে এটা কি 0 হলো। তাহলে দেখো তো, তাহলে তোমার ডিওয়াই ডিএক্স ইকুয়াল হচ্ছে কি পি। আর আমরা জানি এম সমান কি বলতো, এম সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর এটাই মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে 30, আর ট্যান 30 মান কি বলতো, ট্যান 30 এটা বললাম না, তো ট্যান 30, আর ট্যান 30 মানে কত 1/√3। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1/√3। তো দেখো কথা হচ্ছে যে আগেই আমরা বলছিলাম যে ট্যান 30 হবে, কিন্তু কথা হচ্ছে দেখো এখানে যে ডিওয়াই ডিএক্স সমান পি হবে আমরা তো কেউ ওভাবে জানি না, কিন্তু তুমি যখন হচ্ছে এখানে করবা তুমি কিন্তু মুখে করতে পারবা। দেখো পিএক্স স্কোয়ার মূল বিন্দু বলছে, তাহলে তুমি দেখো যেখানে এক্স দেখবা এক্সটাকে 0 করে ফেলবা, এক্সটাকে 0 করে ফেললেই হয়ে গেল তোমার কাজ। তাহলে দেখতেছো যে তোমার যেটাই হচ্ছে তোমার ঢাল সেটাই হচ্ছে তোমার পি, আর সেটাই তোমার ট্যান 30টা। দেখো যে খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করলাম যে 10টার মতো প্রশ্ন সলভ করার, এরপর বাকি প্রশ্নগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আমাদের 11 নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা প্রশ্ন, এটা কোন এক্স থেকে আসছে। দেখা যাচ্ছে যে y সমান x প্লাস a রেখাটি অ্যাকচুয়ালি কেমন হয় বলতো, y সমান mx প্লাস c আকার হয়, ঠিক আছে। এখানে বলছে যে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার সমান 144 উপবৃত্তকে স্পর্শ করলে এর মান কেমন হবে। তো অ্যাকচুয়ালি তুমি জানো কিনা যে এটার কিন্তু ফর্মটা এরকম করে সাজাইতে হয় যে হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। দ্যাট মিন্স ডাইন সাইডে হচ্ছে 1 রাখতে হবে। তুমি যদি এখন কাজ করো, যে যারা হচ্ছে প্র্যাকটিস করছো, যারা অ্যাকচুয়ালি করে আসছো তারা জানো যে 144 কে যদি আমি ভাগ দিই তাহলে x স্কয়ারের নিচে আসে 16 আর y স্কয়ারের নিচে আসে হচ্ছে তোমার 9 আসবে, রাইট। তাহলে কারণ হচ্ছে যে 144 দ্বারা ভাগ করলে এখানে 16 হবে, 9 কাটলে হচ্ছে 16 হবে, আর এখানে y স্কয়ার নিচে আসবে হচ্ছে 9। দ্যাট মিন্স যদি আমি এটাকে কাজ করি তাহলে হচ্ছে এটার যদি কাজ করি তাহলে হবে x স্কয়ার বাই হচ্ছে তোমার 4 এর উপর স্কয়ার, আর y স্কয়ার বাই হবে হচ্ছে তোমার 3 এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। কারণ আবার বলতেছি, যারা যদি না বুঝে থাকো তাহলে বলি, 144 দ্বারা ভাগ করবা, x স্কয়ারের নিচে আসবে 16, x স্কয়ারের নিচে আসবে 16, দ্যাট মিন্স 4 এর উপর স্কয়ার, y স্কয়ারের নিচে আসবে 9, দ্যাট মিন্স 3 এর উপর স্কয়ার, ঠিক আছে। এখন আসি এটা আমাদের কি রকম ফর্ম, এটা হচ্ছে আমাদের y সমান হচ্ছে mx প্লাস c ফর্ম। এরকম যদি হয় তখন হচ্ছে আমাদের কিভাবে কাজ করতে হয়, দেখো আমাদের যেভাবে কাজ করতে হবে নরমালি আমরা মনে রাখবো যে হচ্ছে দেখো যে এরকম যদি সূত্র থাকে x স্কয়ার a স্কয়ার প্লাস y স্কয়ার b স্কয়ার ইকুয়াল 1 এবং y সমান mx প্লাস c, এরকম যদি স্পর্শ করে তাহলে সূত্রটা হচ্ছে c স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার mx স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে ভাইয়া দেখবা যে অনেক সুন্দরভাবে তোমার হয়ে যাচ্ছে। এই জায়গায় এটা হচ্ছে শর্ত, এই শর্তটা যদি আমরা মেইনটেইন করতে পারি দেখা যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো আমরা কিভাবে কাজ করব, এখন c এখানে কি, cটাই হচ্ছে তোমার a স্কয়ার, এখানে এটা কি, a হচ্ছে 4, a স্কয়ার কত বলো তো 16, a স্কয়ার হচ্ছে 16, m এর মান 9 অর্থাৎ 1, আর b স্কয়ার কত, b স্কয়ার হচ্ছে 9, 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 16 আর 9 কত হয় 25, আর এর মান তাহলে কত হবে, এর মান হবে হচ্ছে 25 অর্থাৎ প্লাস মাইনাস হচ্ছে 5। দ্যাট মিন্স এটা হয়ে যাচ্ছে গ নাম্বার। খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাবো। বেসিক্যালি তোমাকে আগে ধরতে হবে, আইডেন্টিফাই যদি করতে পারো, খুব দ্রুত যদি আইডেন্টিফাই করতে পারো একদম বাচ্চা। এখন আসি যে বলছে যে বিন্দুতে সমরেখ হলে কে এর মান কত হবে। অ্যাকচুয়ালি সমরেখ হলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে ক্ষেত্রফল শূন্য হবে, আর একটা হচ্ছে যে পরস্পর দুইটা বিন্দুর হচ্ছে ঢাল সমান হবে। তাহলে পরস্পর দুইটা বিন্দু যদি ঢাল সমান হয়, আমরা যদি এখানে কাজ করতে চাই যে পরস্পর দুইটা বিন্দুর ঢাল কখন সমান হবে, এটা থেকে এটা, তা কে এর মানে তো বের করতে বলছে না। তা তুমি দেখো এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো দিয়ে টেস্ট করবা। তুমি যদি দেখো শূন্য দিয়ে যদি আমি টেস্ট করি, এখানে যদি শূন্য দিয়ে টেস্ট করি, আগে আকারটা নিয়ে আসি তখন আমরা বুঝতে পারবো যে এখানে যদি নিয়ে আসি তাহলে 2 প্লাস 5 আর হচ্ছে কি বলতো মাইনাস a মাইনাস হচ্ছে 0, আর এদিকে হচ্ছে কত, এদিকে দুটা হচ্ছে তোমার -5 -3 আর হচ্ছে 0 -2 প্লাস k, হ্যাঁ এরকম হচ্ছে, অর্থাৎ k -2, ঠিক আছে। একদম ভালো করে সাজিয়ে দিলাম, আর এটা হচ্ছে মাইনাস k শুধু, ওকে মাইনাস কে। তো এইটাতে কিভাবে সমান হবে, তুমি হচ্ছে কি করবে, অপশন টেস্ট করবা। তুমি দেখো শূন্য যদি বসাও, কে এর মান যদি শূন্য বসাও, এই পাশটা শূন্য আসতেছে কিন্তু এই পাশটা শূন্য আসে না, তাহলে আমাদের এটা হবে না, ওকে। 5 যদি বসাই তাহলে দেখো -5 হচ্ছে উপরে কিন্তু 7 আর নিচে হচ্ছে -5, উপরে কিন্তু 8 আর এখানে হচ্ছে তোমার 5 দিলে হচ্ছে 3 আসতেছে, দ্যাট মিন্স এটা হওয়ার সম্ভাবনা নাই, ওকে। এবার যদি আসি আমরা হচ্ছে -14 বসাই, তাহলে -14 বসালে আমাদের কি হবে, তা দেখো উপরে হচ্ছে তোমার 7 আর এখানে -14, অলরেডি এখানে হচ্ছে তোমার মাইনাস আছে, দ্যাট মিন্স 14 হবে, তাহলে হবে হাফ, এই সাইডে হবে কত, হাফ হবে, আর এদিকে কত আছে -8 অলরেডি আছে, -14 যদি দেই তাহলে -16 হবে, দ্যাট মিন্স এখানেও হাফ হচ্ছে, না আমাদের এটা হবে অ্যান্সার। দ্যাট মিন্স দেখো তোমাকে কি বলছি, তুমি আগে মেইন বেসিকটা বুঝবা, তারপর তুমি অপশন
টেস্ট করলেই খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা দিতে পারবা। এবার দেখো দেন নেক্সট অনেক সুন্দর একটা প্রশ্ন, এটা আমাদের হচ্ছে জটিল সংখ্যা থেকে আসছে, 1/1 + i জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত হবে। তো কথা হচ্ছে তোমাকে যদি আর্গুমেন্টের ব্যাপারটা জানো, আর্গুমেন্ট আসলে লগের মতো কাজ করে। লগের মতো কাজ করে কেমনে, আর্গুমেন্টে যদি আমি বেসিক সূত্রটাতে যাই, যে তোমার যদি z1 z2 এরকম থাকে তাহলে কিরকম হয়, অ্যাকচুয়ালি হচ্ছে লগের মতো হবে, যে ভাগ থাকলে কি হয় বলো তো, গুণ হবে, রাইট। আর্গুমেন্ট z2, হ্যাঁ এরকম হবে। তাহলে এক লাইনে আমি করতে পারবো। তাহলে তুমি দেখো যে 1, তাহলে 1, তাহলে প্রথমে কি বলবো, যে আর্গুমেন্ট হচ্ছে, আর্গুমেন্ট কত বলো তো 1, আর্গুমেন্ট 1 মাইনাস হচ্ছে আর্গুমেন্ট 1 প্লাস i, 1 প্লাস i। এখন হচ্ছে দেখো তো 1, দ্যাট মিন্স এখানে কি নাই বলো তো, কোনো হচ্ছে তোমার কি নাই, আমাদের হচ্ছে i নাই। অ্যাকচুয়ালি তোমাকে অ্যাকচুয়ালি সূত্রটা যদি বোঝাই দেই তাহলে তুমি আসলে ক্লিয়ার হবা। প্রথম হচ্ছে যে x প্লাস i y, ওকে। এটা যদি হয় তাহলে তোমার সূত্রটা হয় tan ইনভার্স y ভাগ x। তা তুমি দেখো যে y টা হচ্ছে কিন্তু i এর সহগ, দ্যাট মিন্স y যদি তোমার শূন্য থাকে তাহলে উপরে শূন্য, তাহলে দ্যাট মিন্স তোমার টোটাল মানটাও শূন্য হবে, তাহলে এটার মানটা হবে 0, রাইট। ওকে, তারপর হচ্ছে কি আর্গুমেন্ট 1 প্লাস i, 1 প্লাস i এটা কোন চতুর্ভাগে পড়ে, ফার্স্ট চতুর্ভাগে পড়ে, তাহলে হচ্ছে আর্গুমেন্ট এটা কি হবে বলো তো, এখানে হচ্ছে একদম tan ইনভার্স হচ্ছে 1/1 অর্থাৎ π/4, তাহলে -π/4, -π/4। তাহলে তুমি দেখো অ্যান্সার খুব সুন্দরভাবে তুমি পাওয়া যে -π/4, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে বৃত্ত থেকে আসছে। যদি দেখি যে মূল বিন্দুগামী একটি বৃত্তের কেন্দ্র 3,4 বিন্দুতে অবস্থিত, বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত। তাহলে দেখো প্রথমে হচ্ছে বৃত্তের কেন্দ্র বলছে 3,4, আচ্ছা আমি একটু ইয়াকি 3,4 মানে প্রথম চতুর্ভাগে পড়বে, আর ধরলাম 3 আর এখানে হচ্ছে 4, দ্যাট মিন্স হচ্ছে 3,4। এখন বলছে যে মূল বিন্দুগামী একটি বৃত্তের, তাহলে দ্যাট মিন্স এটা কি যায়, মূল বিন্দু দিয়ে যায়। কিন্তু এই বৃত্তটা কোথা দিয়ে যায় বলতো, মূল বিন্দু দিয়ে যায়, তাহলে এরকমই যাওয়ার কথা, রাইট। এখন বলছে যে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত, অর্থাৎ এক্স অক্ষ তোমাকে কতটুকু কাটবে। প্রথমত হচ্ছে কি তুমি একটু নর্মালি চিন্তা করো যে আমাদের এইটা হচ্ছে এই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের 3, রাইট, 3, আর এটা হচ্ছে তোমার কত বলতো 4। তাহলে মাথায় রাখবা, অ্যাকচুয়ালি তোমাকে বলি এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো যে এক্স অক্ষের খণ্ডিতাংশ যেহেতু বলছে এবং মূল বিন্দুগামী বলছে, তাহলে তুমি কাজ করবা কি, তোমরা জানো কিনা যে 2dgx, এরকম 2gx, রাইট, 2gx আসে, বা আমরা কি করি বলতো -x/2 করি, এরকম করে কাজ করি, 2gx + 2fy হয়, রাইট, এটা তো হয় তাই না। আর আমাদের হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশের সূত্রটা হচ্ছে 2/g² - c। তো এরকম ঝামেলাতে, এত ঝামেলাতে আমি যাব না ভাইয়া, মূল বিন্দু মানে হচ্ছে c নাই, ঠিক আছে। তাহলে এখানে তুমি যেটা নর্মালি মনে রাখবা, তাহলে তুমি দেখো যে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের কেন্দ্র হচ্ছে -g, -f। তাহলে তুমি দেখো এখানে যদি সূত্র নিয়ে আসো, c তো 0, তাহলে কত হচ্ছে 2 আর g হবে, শুধু 2g হবে, মানে দ্বিগুণ করে দিবা। তাহলে x এর যে মানটা আসবে, x অক্ষের খণ্ডিত অংশ, তাই এই যে x এর যে মানটা আছে 3 3 2 6, অর্থাৎ দ্বিগুণ করে দিবা, তাহলে দেখবা যে একদম মানটা পেয়ে যাবা। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আমাদের আছে, নেক্সট প্রশ্নটা যদি আমরা সলভ করতে চাই, যদি tan² θ + sec θ = -1 হয়, তাহলে হচ্ছে থিটার মানটা দেখো, চতুর্ভাগটা দিচ্ছে দেখো ভালো করে দেখবা, যে 0 থেকে বড় এবং 360 থেকে হচ্ছে ছোট, অর্থাৎ 4টা চতুর্ভাগেই তোমাকে কম্পেয়ার করতে হবে, তবে থিটার মান কত হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের ত্রিকোণমিতি থেকে আসছে, অনেক সুন্দর একটা প্রশ্ন, আমার পার্সোনাল ফেভারিট, কারণ হচ্ছে এখানে তোমার অপশন টেস্ট করার যথেষ্ট ভালো সুযোগ থাকে। তুমি দেখো এটা 180, এটা মান হচ্ছে 90, এটা হচ্ছে 45, এটা হচ্ছে π/2 মান হচ্ছে 90, আর 3 × 90 হচ্ছে 270। তাহলে দেখো খুব সুন্দরভাবে কোনগুলো দেওয়া আছে। এখন আমি একটা করে বসাবো, বসায় দেখবো যে -1 হয় কিনা। প্রথমে আসি, তাহলে তোমাকে কিন্তু জানতে হবে, ছোট থেকে আমরা শুরু করি, ছোট থেকে শুরু করি বলতে যেগুলো তোমার একদম খুব সুন্দরভাবে জানা আছে, π/2 জানা আছে তোমার 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির মান আমরা জানি tan 90 ডিগ্রির মান কিন্তু হচ্ছে তোমার অসংজ্ঞায়িত, তাহলে এটা অসংজ্ঞায়িত। sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, জীবনে এটা হওয়া সম্ভব না, তাহলে আমরা হচ্ছে বাদ দিব, ওকে। তাহলে π/2 হচ্ছে তোমার বাদ যাচ্ছে, π/2 তোমার বাদ যাচ্ছে। π/4 এর সাথে কিন্তু 1 একটা ভালো সম্পর্ক আছে, π/4 মানে 1, তাহলে tan² θ, tan θ মানে হচ্ছে π/4 মানে 1, তাহলে 1 এর স্কয়ার দিলে 1ই হবে। sec 45 ডিগ্রির মান কত, অ্যাকচুয়ালি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে √2 হচ্ছে, তাহলে এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আসি, হয় আমাদের পাই হবে, না হলে হবে 3π/2, তাহলে যে কোনো একটা নিয়ে কাজ করি, তাহলে পাই নিয়ে কাজ করি, পাই 180। তার কথা হচ্ছে যে 180 এর মান যদি তুমি জানতে চাও, তাহলে আমি কিভাবে কাজ করব। তুমি হচ্ছে নরমাল ভাই, আমি tan θ, tan² θ, sec² θ এটা হচ্ছে একদম বের করতে পারি না, মানে আমার এগুলোর মান জানা নেই, ঠিক আছে, আমার কাছে তো ক্যালকুলেটর নেই। তুমি কি করে নিবা, ছোট করে নিবা, ছোট কেমনে করে নিবা, tan এর মধ্যে আছে কি বলতো, তুমি দেখো যে sin² θ বাই হচ্ছে cos² θ, আর এখানে আছে 1/cos θ আছে, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে -1। তাহলে তুমি কি করে নিতে পারো যে আচ্ছা দেখো cos² θ হচ্ছে তোমার লসাগু হবে, এখানে sin² θ হবে,
আর এখানে হবে কি বলতো cos থিটা হবে, রাইট, ইকুয়াল হবে -1। তা তুমি তো এটার মান তো বলতে পারবা, কারণ আমরা জানি sin 180 ডিগ্রি মান কত আর cos 180 ডিগ্রি মান কত। sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা দেখো 0, তাহলে cos 180 ডিগ্রি মান কিন্তু -1, দ্যাট মিন্স -1 তাহলে -1 অ্যান্সার হবে। তাহলে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি পাই অ্যান্সার হচ্ছে। তো দেখো আমরা কিভাবে, মানে কথা হচ্ছে তুমি যদি নাও পারো বের করতে, মনে করো tan sec এর মান জানো না, কিন্তু কিভাবে তুমি দেখো তারপর কনভার্ট করে কাজ করবা, সে ব্যাপারটাও আমরা হচ্ছে আপনাকে দেখাই দিচ্ছি। এই অঙ্কগুলো দেখো, অঙ্কে আসলে 90% ক্ষেত্রে তোমাকে অপশন টেস্ট করা লাগতেছে, আর বাকি 10% ক্ষেত্রে তোমাকে একটু স্মার্টলি রান করা লাগবে ইনশাআল্লাহ। আমাদের 16 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, আবার হচ্ছে কোনিক্স থেকে আসছে। এই বারবার আমরা হচ্ছে যদি কেউ হচ্ছে আমাদের কাছে সলিউশন চাই, আমরা বারবার বলি যে কোনিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই প্রশ্নগুলো প্রত্যেকবার আসে। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনি বাকি ইউনিভার্সিটিগুলো দেখেন, আপনি তখন বুঝতে পারবেন যে কোনিক্স থেকে আসলে কোন কোন টাইপগুলো আসতেছে, আপনি করতে পারতেছেন কিনা সেগুলো বুঝতে হবে। এখন আসি যে এই জায়গাতে আপনি হচ্ছে কিভাবে করতে পারবেন। প্রথমত হচ্ছে যে y² = 4x + 2y - 8, এটাকে আদর্শ ফর্মে আনার চেষ্টা করবা। দেখো প্রথম কথা হচ্ছে যে এটা দ্বিঘাত রাশি হচ্ছে একটা, যে y² + 2y, তাহলে এটাকে তুমি একটু সাজাও ভালো করে। তাহলে কিভাবে আমি সাজাবো ভাইয়া, প্রথমত হচ্ছে y² + 2y আছে, দেখো 2 1 y প্লাস হচ্ছে কি করবা বলতো, যে অবশ্যই তুমি কি করবা, যে 1 এর উপর স্কয়ার নিবা। 1 এর উপর স্কয়ার নিলে তারপর দেখো এখানে 4x থাকতেছে, জাস্ট 4x আর হচ্ছে -8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে তুমি দেখো এখানে কি হচ্ছে যে y, আর আরেকটা কথা তা হচ্ছে যে এক তো তুমি বেশি নিছো না, এটা তুমি হচ্ছে কি করবা, যেহেতু বেশি নিছো তাহলে মাইনাস করে দিবা। তাহলে দেখো y + 1 হোল স্কয়ার হচ্ছে, আর এদিকে কি হচ্ছে বলতো, যে আমি যদি সংখ্যায় নিয়ে আসি যে আমার কীরকম হচ্ছে, তাহলে হচ্ছে কীরকম হবে, যে 8 একে 9, তাহলে 9 এদিকে আসলে কী হবে, সংখ্যার এদিকে যদি আসে তখন আমাদের কেমন হবে, তখন মানটা হয়ে যাবে হচ্ছে 9 - 4x, 9 - কি বলতো 4x। তাহলে 9 - যদি 4x হয়, তুমি এখন তাহলে চিন্তা করো যে আমাদের আদর্শ আকার আনতে কী করতে হবে, y + 1 হোল স্কয়ার, আর এখানে কি করতে হবে, আমরা জানি যে 4ax হয়, রাইট, 4, তাহলে 4 যদি তুমি কমন নিতে চাও, তাহলে 4 কমন নিতে গেলে তোমাকে কি করা লাগবে বলো তো, 4 যদি তুমি কমন নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, দেখো 9/4 মাইনাস হচ্ছে x হবে, এটা হবে। তাহলে 4ax, তাহলে এর মানটা তো তোমার 1 হবে, তাহলে দেখো তো এটা আদর্শ আকার y² = 4ax, এটা হচ্ছে তোমার আদর্শ আকার। এখন বলছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হবে, তা শীর্ষবিন্দুর ব্যাপারটা, পরাবৃত্তের শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে তোমার হচ্ছে যেটা লিডিং পর্যায়ে থাকে, অর্থাৎ হচ্ছে y², তাহলে এটা x অক্ষের উপর অবস্থান করবে। আর x অক্ষে কি হয় বলতো, y এর মানটা 0 হয়। y এর মানটা কি হয় বলতো, x এর ক্ষেত্রে কি হয়, y এর মানটা 0 হয়। দ্যাট মিন্স এই y হচ্ছে এটা, রাইট, y + 1, তাহলে এটা ইকুয়াল 0 হলে কি হবে, y এর মানটা -1 হবে। তুমি দেখো -1 একটাতেই আছে, একদম খেলা খতম। দেখো যদি আসলে একটু ভালো করে অ্যানালাইসিস করো, y এর মান শুধু -1 একটাতেই আছে, তাহলে আমাদের এই খেলাটা খতম। অর্থাৎ তুমি যদি একটু হচ্ছে যদি ভালো করে পড়ো তাহলে দেখা যাবে হয়ে যাবে। এখানে দেখো cos 20 এর মান বলছে x, sin 40, তাহলে আমরা কি জানি বলতো, sin এটা এখানে কি বলছে, 2 × 40 বলছে না, 2x, তাহলে এটা হচ্ছে sin a আর sin 2a, তাহলে 2 sin a × cos a, 2 sin a × cos a হবে কিনা, 2 sin a × cos a। তাহলে কথা হচ্ছে দেখো এই যে 2 cos a, অর্থাৎ এই cos এর মান তো তোমার দেওয়া আছে x, তাহলে আমাদের হবে এই আকারটা হবে একদম সুন্দরভাবে। যদি যারা জানো মোটামুটি, তাহলে ইনশাল্লাহ পাওয়ার কথা। কারণ এখানে তুমি যদি নর্মাল চিন্তা করো, নর্মাল চিন্তা করলেই হয়ে যাবে। এখানে আসলে অ্যাকচুয়ালি যদি না বুঝো তাহলে আমি একটু কমপ্লিটলি করে দিই, 40 আর হচ্ছে কি বলতো cos 40, রাইট। তাহলে দেখো এই 2 cos 40 মানে কি 2x, আর sin 40 আছে, তাহলে এটাকে কি করে বানাবা, 1 - cos² 40 বানাবা। তাহলে কি হবে বলো, দিন শেষে হবে 2x * হচ্ছে 1 - x² হবে। যারা বুঝছো তারা বুঝবা ইনশাল্লাহ। এবারে 18 নম্বর প্রশ্নটা দেখো, লিমিট থেকে অন্তরীকরণ যদি করো, অবশ্যই তোমাকে লিমিট পারতে হবে। লিমিট যদি এল হসপিটাল বা লপিটাল যেটা তুমি না পারো তাহলে কিন্তু হবে না। এই প্রশ্নটা আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে ভুল আসছে। তুমি দেখো যে ই এক্সপোনেনশিয়াল হচ্ছে আমরা একটা মান, যদি আমরা এটার মান বসায় দিই তাহলে দেখা যাবে যে e⁻0, এর মান কিন্তু 1, আর x নিচে 0 হচ্ছে, তাহলে 1/0 আসে, 1/1 হচ্ছে 1/0 আসে, আর 1/0 মানে কিন্তু অসংজ্ঞায়িত, এখানে কিন্তু নাই। তাহলে এটা হচ্ছে তোমার, এটার উত্তর ছিল না, বুঝতে পারছো, এটা উত্তর ছিল না, এর উত্তর অ্যাকচুয়ালি হবে ইনফিনিটিভ হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আবার সেম টাইপের প্রশ্ন দেখো, তা হচ্ছে কি বলছে যে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। তাহলে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার জন্য তোমাকে কি করতে হবে, আদর্শ আকারটা ফলাইতে হবে। আদর্শ আকারটা হচ্ছে যে x² - y² = হচ্ছে 1। যদি এর মানটা বড় হয় তাহলে এভাবে হবে, y এর মানটা বড় হলে yটা সামনে আসবে। তো দেখো যে x² তুমি হচ্ছে 2 দ্বারা তাহলে ভাগ করে দাও, 2 হচ্ছে, আর এখানে হবে কি যে y² তোমার হচ্ছে কি 8y²
বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 1। তাহলে কি হবে বলো তো, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে, আর এটা আমি কি করবো √2 এর উপর স্কোয়ার করে দিব। আর এখানে কি হচ্ছে, তাহলে যদি ভাঙো 4 2 8, তাহলে ওয়াই স্কোয়ার বাই 1/4, হ্যাঁ 1/4, দ্যাট মিনস হাফের উপর স্কোয়ার করলেই হয়ে যাবে। তুমি দেখো ইনশাল্লাহ পারবা, 4 2 8 যদি করো, নর্মালি করো, তাহলে বুঝতে পারবা। প্রথম কথা হচ্ছে যে আমাদের √2 এর মানটা, √2 এর মান আমরা জানি বড়, দ্যাট মিনস এর মানটা বড়। তাহলে উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে কীরকম হয় জানো, যদি এ বড় হয়, এ বড় হলে হবে তোমার 2b²/a। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর যদি বি বড় হয় তাহলে হচ্ছে যেটা বড় সেটা সিঙ্গেল থাকবে এবং নিচে থাকবে, বুঝছো, স্কোয়ার থাকবে না। তাহলে এটা বুঝতে হবে। তাহলে আমাদের এটা কি হবে 2b² হচ্ছে a, এটা মনে রাখার জন্য টেকনিক। আচ্ছা, তাহলে আমরা কি কাজ করবো বলো তো বাপ, আমরা কি কাজ করব 2, আচ্ছা 2 দেন হচ্ছে b² এর মান কি কত বলো তো, b কোনটা, y এর নিচে থাকে আমরা b জানি, b² বলছে, তাহলে এটা 1/4। আর এখানে a এর নিচে তাহলে a এর মানটা কত হবে, এর মানটা হচ্ছে আমাদের, এর মান অ্যাকচুয়ালি এর মানটা হচ্ছে আমাদের √2। তাহলে তুমি যদি দেখো তাহলে কি হচ্ছে, 2 তে 1/4 কাটলে কি হবে, হাফ হবে, আর তাহলে 1/2 √2 হবে। দ্যাট মিনস তাহলে আমাদের এই যে গ নাম্বার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। দেখো আমরা খুব সুন্দরভাবে 19 নম্বর পর্যন্ত প্রশ্ন আসছি। লাস্ট আমাদের প্রশ্ন হচ্ছে 20 নম্বর। এটা দেখো হচ্ছে, এটা দেখো তো সমীকরণের দুটি মূলের যোগফল 0 হলে, এটা হচ্ছে বহুপদী থেকে প্রশ্ন আসছে যে তৃতীয়টি কত হবে। তাহলে এই জায়গার যদি প্রশ্নগুলো তুমি একটু ভালো করে বুঝো না, দেখবা যে তোমার সবগুলো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কেন, কারণ হচ্ছে দুইটার মূলের যোগফল 0 হলে তৃতীয়টি কত বলছে। তা এই জায়গায় তুমি দেখবা যে 3টা যখন থাকবে, অর্থাৎ আমরা জানি দ্বিঘাত এবং ত্রিঘাত থাকে। অ্যাকচুয়ালি প্রথমটা হচ্ছে যোগফল, একটা আলফা, বিটা এবং হচ্ছে গামা, এই যোগফলগুলো কেমনে বের করি আমি অ্যাকচুয়ালি বলি কীরকম করে, আমি একটু বলি, আপনারা শুনেন যদি বুঝতে পারেন। তাহলে হচ্ছে এখানে তো 3 ঘাত, তাই না? আপনাকে যদি 100 ঘাত, 200 ঘাত, 1000 ঘাত, 2000 ঘাত, 3000 ঘাত, 4000 ঘাত, যত ঘাতই দিক না কেন আপনি পারবেন যদি আমার নিয়মটা বুঝেন। প্রথম কথা হচ্ছে যে এখানে ত্রিঘাত বলছে, অর্থাৎ ত্রিঘাত সর্বোচ্চ আছে, দুইটা মূলের যোগফল 0 হলে তৃতীয়টা কত বলছে। সব থেকে সোজা প্রশ্ন আমার মনে হয়, আলফা বিটা গামা যোগ করছে। দেখো যোগ সবাই সিঙ্গেল সিঙ্গেল আছে না, তাহলে মাথা রাখবা সিঙ্গেল সিঙ্গেল থাকা মানে হচ্ছে যে তোমার এটা বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা থাকলে সূত্রে মাইনাস হবে। নিচে কি করতে হবে, সর্বোচ্চ ঘাত, নিচে কি হয় বলতো, যে সর্বোচ্চ ঘাতের সহগ হয়, x³ এর সহগ কত 1, ঠিক আছে। আবার সর্বোচ্চ ঘাত কত 3 না, আর এটা সিঙ্গেল সিঙ্গেল করে আছে 1, তাহলে তার সাথে কি হবে 2, অর্থাৎ যার ঘাত 2 তার সহগটা হবে, যার ঘাত 2 তার সহগ কত -3, তাই কি না? এখন বলো প্রশ্নে কি বলছে যে দুইটা মূলের যোগফল 0, তাহলে এই যে আলফা প্লাস বিটা ধরলাম যে 0, তাহলে গামা সমান কত হবে বলতো, যে মাইনাস মাইনাস, তাহলে এখানে আমাদের যে সূত্রের মাইনাস আছে, তাহলে কি হবে মাইনাসে +3, তাহলে হচ্ছে গামার মান, তাহলে তৃতীয় মূলটা কত হবে, তৃতীয় মূলটার মান হবে কত বলতো 3। অ্যাকচুয়ালি তৃতীয় মূলটার মান হবে 3। এটা দেখো আই থিঙ্ক বেসিক সারা অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো সলভ করা একটু সো টাফ। আই থিঙ্ক ইনশাল্লাহ আমরা এগুলো সলভ করে কেন দিলাম, যারা হচ্ছে এই মাত্র 20টা প্রশ্ন, দেখো 20টা প্রশ্ন ছিল কিন্তু এখানে জাস্ট 20টা প্রশ্ন না, তুমি টোটাল ম্যাথ, অনেকেই হচ্ছে বলো যে ভাইয়া ম্যাথের হচ্ছে একটু সাজেশন দেন, আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য কেমনে পড়বো, আমি হচ্ছে বিভিন্ন ভার্সিটিগুলোর জন্য কেমনে পড়বো। তোমাকে আমি বলি তুমি যদি এই একটা প্রশ্ন ব্যাংক ভালো করে এভাবে পড়ো না, দেখবা যে তুমি বুঝতে পারবা যে কোন কোন টাইপ থেকে আসতেছে। তুমি দেখো অলরেডি তুমি কি পড়ে ফেলছো, তুমি ম্যাট্রিক্স পড়ে ফেলছো, বলো তো যে ম্যাট্রিক্সে কোন কোন প্রবলেম আমি সলভ করাইছি, অর্ডারের প্রবলেম সলভ করাইছি, আমি হচ্ছে অনুরাশির প্রবলেম সলভ করাইছি, ঠিক আছে। তা ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রবলেমগুলো আছে সে ধরতে হবে। বৃত্ত থেকে বলো তো কি কি পড়াইছি, বৃত্ত থেকে কেন্দ্র ছিল, কেন্দ্রের প্রশ্ন ছিল 2টা, ঠিক আছে, কেন্দ্রের প্রশ্ন ছিল 2টা, একটা ছিল হচ্ছে খণ্ডিতাংশের প্রশ্ন, ঠিক আছে। তুমি বলো তো ত্রিকোণমিতি থেকে আমি হচ্ছে তোমার অপশনটা টাইপের হচ্ছে কাজ করাইছি, তারপর হচ্ছে অন্তরীকোণ থেকে তোমাকে হচ্ছে লিমিটেড অঙ্ক করাইলাম, তারপর একটা বেসিক ত্রিকোণমিতি ছিল, মানে বেসিক একটা অন্তরীকোণ ছিল dy/dz ছিল, তারপর বলো তো আমি কি করাইছি, তোমাকে হচ্ছে যোগজীকরণে করাইলাম, ক্ষেত্রফলের অংশটা থেকে করাইছি। ফ্যাক্টটা হচ্ছে তুমি যদি একবার বুঝতে পারো না তাহলে দেখবা যে তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। সেকেন্ড পেপার জটিল সংখ্যাতে তুমি আর্গুমেন্ট দেখো, আর্গুমেন্ট করাইছি, আই রিলেটেড I20 একটা মান ছিল, সুন্দরভাবে বোঝাই দিচ্ছি এটা। তারপর বহুপদী থেকে দেখা যাচ্ছে যে বহুপদী থেকে তোমার 2-3টার মতো প্রবলেম সলভ করাইছি, এটা একটা করাইছি, আর একটা হচ্ছে সমীকরণ কিভাবে বের করে সেটা দেখাইছি, 1/2 + i ছিল, ওটা সমীকরণ কেমনে বের করে সেটা দেখাইছি, এটা ছিল, এটা দেখাইলাম। তো কথা হচ্ছে যে এইরকম প্রশ্নগুলোই তোমাকে বেশি করে সলভ করতে হবে। তুমি দেখো তারপর হচ্ছে কি ছিল আমাদের স্থিতিবিদ্যা ছিল, স্থিতিবিদ্যাতে তিনটা বল দেওয়া থাকবে, যে কোনো 2টা বল যদি বলে তাহলে তৃতীয়টাকে আমাদের লব্ধি ধরে কাজ করতে হয়, ক্যালকুলেশন স্পিড যদি থাকে তাহলে তুমি ওটা দ্রুত করতে পারবা। তারপর কি কনিক্স থেকে দেখো, তোমার কনিক্স থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে। কনিক্স থেকে কি ধরনের প্রশ্ন আসে ভাইয়া, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু বের করতে বলে, বড় বড় সমীকরণ। কিন্তু দেখো যদি বেসিক একটু কাজ করো তাহলে তোমার জন্য ইজি। তারপর হচ্ছে কি কাজ ছিল ভাইয়া,
এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল। তারপর কি কাজ ছিল ভাইয়া, যে হচ্ছে অধিবৃত্ত একটা সরলরেখার সাথে স্পর্শ করলে হচ্ছে তোমার সি এর মান কত হবে, এ এর মান কত হবে, অর্থাৎ স্পর্শকের টাইপটা তুমি যদি একটু ভাইয়া ভালো করে শীর্ষবিন্দু, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, স্পর্শক, এগুলো 100% ইম্পর্টেন্ট। কথা হচ্ছে যে যদি একবার বুঝতে পারো না যে তোমার আসলে কি কি পড়া লাগবে, তুমি আসলে সব থেকে ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর ইউ সি ইউনিটের হচ্ছে আমরা ম্যাথ প্রশ্নটা সলভ করলাম। আরও অনেকগুলো শিফট আছে, হয়তো বা অতগুলো শিফট আমরা করতে পারবো না, তবে দেখালাম। আমাদের কাজ ছিল এখানে অঙ্ক করে দাও না ভাইয়া, আমাদের কাজ ছিল যে তোমরা অঙ্কগুলো কীভাবে, তোমাদের অ্যাপ্রোচ কীভাবে থাকবে পরীক্ষায়, সেগুলো শেখানো। ঠিক আছে, ভালো থাকবা, অবশ্যই কমেন্টে লিখবা যে কেমন হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।